হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অ্যাডজর্পশন শেষ করেছিলাম সারফেস কেমিস্ট্রি আন্ডারে। আজকে ওই একই চ্যাপ্টারের সেকেন্ড টপিক ক্যাটালাইসিস অর্থাৎ অনুঘটন। এখন ক্যাটালাইসিস বা ক্যাটালিস্ট এই শব্দগুলোর সঙ্গে আমরা অনেক ছোটোবেলা থেকেই পরিচিত। ক্লাস 7-8-এই আমরা প্রথম এই শব্দটার সঙ্গে পরিচিত হই এবং প্রথম যে রিয়াকশানটা এই ক্যাটালিস্ট বা অনুঘটক শব্দটা শুনলেই মাথায় আসে সেটা হচ্ছে যে পটাশিয়াম ক্লোরেটের তাকে উত্তপ্ত করলে তার যে বিয়োজন বিক্রিয়া, সেই বিয়োজন বিক্রিয়াতে অক্সিজেন গ্যাস তৈরি হয়। এখন এই বিক্রিয়াটা শুধু পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে যতটা বেশি টেম্পারেচার লাগে, দেখা গেছে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি আমরা এর সঙ্গে মিশিয়ে দিই পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে, তাহলে বিক্রিয়াটা অনেক কম তাপমাত্রায় অনেক তাড়াতাড়ি সংঘটিত হয়। এইখান থেকে প্রথম ক্যাটালিস্ট বা অনুঘটকের ধারণাটা এসছিল এবং তারপরে ফার্দার রিসার্চ। এখন আমরা ক্লাস 12-এও কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে আমরা যখন আরহেনিয়াস ইকুয়েশন পড়তে যাচ্ছিলাম, অ্যাক্টিভেশন এনার্জি ইত্যাদি, সেইখানেও আমরা ক্যাটালিস্ট বা ক্যাটালাইসিস সম্পর্কে বেশ কিছু ধারণা লাভ করেছি। ইভেন ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেও। তো যাই হোক, সেই সমস্ত কিছু জানা, কিছু অজানা, নতুন তথ্য মিলিয়ে এই ছোট টপিকটা। তবে আজকের একটা ভিডিওতে এটা শেষ হবে না, ডেফিনেটলি দুটো ভিডিও তো মিনিমাম লাগবেই। সুতরাং শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা যেমনটা জানি যে ক্যাটালিস্ট বা অনুঘটক হচ্ছে এমন একটা পদার্থ যেটা কোনো রাসায়নিক বিক্রিয়াতে বা কোনো কেমিক্যাল রিয়াকশানে উপস্থিত থেকে রিয়াকশানের রেটটা বাড়িয়ে দেয়, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ বাড়িয়ে দেয়। কিন্তু বিক্রিয়া যখন শেষ হয় তখন সে নিজে অপরিবর্তিত বা আনচেঞ্জ থাকে। অপরিবর্তিত মানে তার মাস আনচেঞ্জ থাকে, ভর আনচেঞ্জ থাকে এবং তার কেমিক্যাল কম্পোজিশন অর্থাৎ যা যা দিয়ে সে তৈরি হয়েছে রাসায়নিক সংযুতি অপরিবর্তিত থাকে। তো সেই সমস্ত পদার্থকে আমরা বলি ক্যাটালিস্ট। এবং এই যে একটা পদার্থের প্রেজেন্সে রিয়াকশানের রেট বেড়ে যাচ্ছে কিন্তু সেই পদার্থটার কোনো পরিবর্তন হচ্ছে না, এই ঘটনাকে আমরা বলি, এই হেডিংটা যা দেওয়া আছে, অনুঘটন বা ক্যাটালাইসিস। ক্যাটালাইসিসটা হচ্ছে সেই পার্টিকুলার ঘটনাটা, আর যে ঘটাচ্ছে সে হচ্ছে অনুঘটক। এখন বর্তমানে আরও একটা ডেফিনিশন দেওয়া হয় অনুঘটকের, সেটা হচ্ছে যে এমন একটা পদার্থ অনুঘটক যে কেমিক্যাল রিয়াকশানের রেট ইনক্রিজ করে, বিক্রিয়ার হার বাড়িয়ে দেয়, কিন্তু ওই পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশানটার ওভারঅল এনার্জেটিক্স বা থার্মোডাইনামিক্স সেইটার কোনো পরিবর্তন করে না। এখন রিয়াকশানের থার্মোডাইনামিক্স এর কোনো পরিবর্তন করে না মানে কি? মনে করে দেখো, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে অ্যাকচুয়ালি কী করে ক্যাটালিস্ট, রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়, কিন্তু ওভারঅল আমরা যেটাকে বলি যে বিক্রিয়া তাপ বা হিট অফ রিয়াকশান বা এনথ্যালপি অফ রিয়াকশান, সেইটা কিন্তু পাল্টায় না ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট এবং ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট, দুক্ষেত্রেই কিন্তু সেম থাকে। তাহলে পাল্টায় না কোনটা? ডেল্টা এইচ ভ্যালু অর্থাৎ এনথ্যালপি অফ রিয়াকশান। সেইটা যেহেতু একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি, তাই আমরা বলি যে ওভারঅল থার্মোডাইনামিক্স অফ দ্য রিয়াকশান সেইটাকে চেঞ্জ করতে পারে না ক্যাটালিস্ট, যদিও রেট অফ রিয়াকশানটাকে ইনক্রিজ করতে পারে। তাহলে দুটো ডেফিনিশনই এখানে আমি লিখেছি। দ্য সাবস্টেন্সেস হুইচ ক্যান ইনক্রিজ রেট অফ এ কেমিক্যাল রিয়াকশান, রিয়াকশানের রেট বাড়িয়ে দিচ্ছে, বাট দেমসেলভস তারা নিজেরা রিমেইন আনচেঞ্জড, অপরিবর্তিত থাকে, ইন ইটস মাস অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন, ভর এবং রাসায়নিক সংযুতিতে অপরিবর্তিত থাকে, আফটার দ্য কমপ্লিশন অফ রিয়াকশান, মানে রিয়াকশানটা শেষ হওয়ার পরে, আর কল্ড ক্যাটালিস্ট অ্যান্ড দিস ফেনোমেনা ইজ কল্ড অনুঘটন বা ক্যাটালাইসিস। আর যেটা অর দিয়ে লিখেছি সেকেন্ড যে ডেফিনিশনটা, এ ক্যাটালিস্ট ইজ এ সাবস্টেন্স হুইচ ইনক্রিজেস রেট অফ এ কেমিক্যাল রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশানের রেট বাড়িয়ে দেয় উইদাউট চেঞ্জিং দ্য ওভারঅল এনার্জেটিক্স অফ দ্য রিয়াকশান। রিয়াকশানটার ওভারঅল যা এনার্জেটিক্স অর্থাৎ ওভারঅল থার্মোডাইনামিক্স সেইটাকে পাল্টায় না। এটার মানে হচ্ছে যে এনথ্যালপি অফ রিয়াকশানটাকে পাল্টায় না। এটা তোমরা ছোটো একটা নোট দিয়ে এখানে লিখে রাখতে পারো যে দিস মিনস ওভারঅল এনার্জেটিক্সটাকে পাল্টায় না, মানে হচ্ছে রিয়াকশানের এনথ্যালপি অফ রিয়াকশান বা হিট অফ রিয়াকশান বা বিক্রিয়া তাপ সেটাকে পাল্টাতে পারে না। এবার হচ্ছে টাইপস অফ ক্যাটালিসিস, ক ধরনের অনুঘটন প্রক্রিয়াটা ঘটে। দু রকম ঘটে। আমরা কিসের উপর বেস করে এটা বলি? ক্যাটালিস্ট এবং রিয়াক্ট্যান্টস, এদের ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা। যদি দুজনেরই ভৌত অবস্থা একই রকম হয়, দুজনেই গ্যাসীয়, দুজনেই তরল, দুজনেই কঠিন, তাহলে আমরা বলি সেটাকে যে হোমোজিনিয়াস ক্যাটালিসিস বা সমসত্ব অনুঘটন। আর যদি দুজনের ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা আলাদা হয়, তাহলে আমরা বলি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস বা অসমসত্ব অনুঘটন। তো তাহলে লিখে ফেলা যায় একটু যে ক্যাটালিসিস is of two types.
আচ্ছা, প্রথমটা হচ্ছে যেটা বললাম যে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস ক্যাটালিসিসে কি হয়, কি বললাম যে রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড ক্যাটালিস্ট আর ইন সেম ফেজ। সেম ফেজ বা সেম ফিজিক্যাল স্টেট, যা লিখবে একই ব্যাপার। এক্সাম্পল দেখো, প্রথমটা হচ্ছে ধরা যাক সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং অক্সিজেন গ্যাস, এরা নিজেদের মধ্যে রিয়াকশান করে SO3 গ্যাস তৈরি করে NO গ্যাসের প্রেজেন্সে। NO গ্যাস অর্থাৎ নাইট্রিক অক্সাইড গ্যাস হচ্ছে এখানে অনুঘটক বা ক্যাটালিস্ট। দেখো রিয়াক্ট্যান্টগুলো গ্যাসিয়াস, অনুঘটকটাও গ্যাসিয়াস, সুতরাং এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সাম্পল। ইনফ্যাক্ট এই পার্টিকুলার যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল মেথড আছে, সেটাকে বলা হয় লেড চেম্বার প্রসেস। লেড চেম্বার প্রসেস, এই প্রসেসে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় ইন্ডাস্ট্রিয়ালি। সালফিউরিক অ্যাসিড দুটো পদ্ধতিতে তৈরি করা যেতে পারে, একটা লেড চেম্বার প্রসেস, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি, যেটা আমাদের ক্লাস 10-এর সিলেবাসে থাকে। লেড চেম্বার প্রসেসে কি হয়, এই NO নাইট্রিক অক্সাইডের প্রেজেন্সে এই অক্সিডেশন রিয়াকশানটা করানো হয়। আরও এক্সাম্পল দেখো হোমোজিনিয়াস ক্যাটালিসিসের, ধরো যে কোনো এস্টার ভাবো, CH3 COO C2H5, ধরো ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট হচ্ছে একটা অ্যাকুয়াস সলিউশন, মানে এর ফেজটা কি লিকুইড ফেজ, প্লাস H2O জলের সঙ্গে রিয়াকশান করে ওর হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ ঘটে। অনুঘটক থাকে H+, মানে অ্যাসিড, লঘু অ্যাসিড, সেটাও দেখো AQ মানে অ্যাকুয়াস। তাহলে রিয়াক্ট্যান্টস আর ক্যাটালিস্ট সেম ফেজে রয়ে গেল। এবার প্রোডাক্ট কি তৈরি হচ্ছে সেটা আমাদের এখানে ফ্যাক্টর নয়, যদিও প্রোডাক্ট দুটো তৈরি হয়, যারা অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল তারাও অ্যাকুয়াস ফেজেই থাকে, কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে রিয়াক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট এরা সেম ফেজে আছে, সুতরাং এটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস। এরকম একই টাইপের এক্সাম্পল হয়, কি বলবো, কেন সুগার বা সুক্রোজের ইনভার্জন রিয়াকশন আমরা বলি। সুক্রোজের ফর্মুলা হচ্ছে C12H22O11। সুক্রোজ লিখতে পারো বা এটাকে কেন সুগার লিখতে পারো। এখানটায় তুমি স্পেশাল জেনারেল ফর্ম লিখতে পারো এস্টার, আর যদি পার্টিকুলার এই কম্পাউন্ডটার নাম জানতে হয় তাহলে সেটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ঠিক আছে, তৈরি হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল। এখানেও নামগুলো লিখে নিই, যদিও এইসব নাম তোমরা নিশ্চয়ই জানো, স্টিল আমি এখানে লিখে দিলাম ইথানল, আর এটা আর লিখলাম না, অ্যাসিটিক অ্যাসিড লিখে নাও। কেন সুগার কি করে, কেন সুগারেরও অ্যাকুয়াস সলিউশন যখন আমরা জলের সঙ্গে একে রিয়াকশান করাই, এরও অ্যাকচুয়ালি হাইড্রোলিসিস হয়, আর্দ্র বিশ্লেষণ হয়, এবং এখানেও লঘু অ্যাসিড কিছু আমরা জেনারেলি সালফিউরিক অ্যাসিড মেশাই একদম ডাইলিউট, তো সেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ক্যাটালিস্ট এবং রিয়াক্ট্যান্টস একই ফেজে আছে, সুতরাং হোমোজিনিয়াস ক্যাটালিসিস তৈরি হয়। এখানে কি কি, C6H12O6 অ্যাকুয়াস প্লাস C6H12O6 অ্যাকুয়াস, দুটোরই মলিকুলার ফর্মুলা সেম, যদিও ওদের স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা। আমরা একটার নিচে লিখি গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। যখন আমরা ডিটেল পড়বো ক্লাস 12-এরই ইউনিট 14-এ বায়োমলিকিউলস, তখন আমরা এদের স্ট্রাকচার সম্পর্কে ডিটেল আলোচনা করব, তখন দেখবো যে মলিকুলার ফর্মুলা সেম হলেও স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা। তাহলে এই হয়ে গেল হোমোজিনিয়াস ক্যাটালিসিস। সেকেন্ড টাইপ হচ্ছে হেটেরোজিনিয়াস বা অসমসত্ব অনুঘটন। এখানে কি হয়, রিয়াক্ট্যান্টস অ্যান্ড ক্যাটালিস্ট are in different phases বা different physical state, অর্থাৎ আলাদা আলাদা ভৌত দশায় এরা থাকে। এক্সাম্পল দেখো আবারও, যে কোনো এক্সাম্পল এখানে বলছি, প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু মনে রাখতে হয়, মানে খুবই ইম্পর্টেন্ট বা খুবই কমন এগুলো। প্রথমটা হচ্ছে দেখো, আমরা ওই যেটা নিয়েছিলাম যে ওখানেও সালফার ডাইঅক্সাইডের অক্সিডেশন
অক্সিজেন মানে এখানে কিন্তু এয়ার মানে বাতাস, সেটা দিয়ে তার মধ্যে চালনা করা হয় SO2 গ্যাসকে এবং এটা SO3 গ্যাসে পরিণত হয়। এক্ষেত্রে আমরা প্ল্যাটিনাম সলিড ব্যবহার করি অনুঘটক হিসাবে। তাহলে ক্যাটালিস্ট এবং এদিকে হচ্ছে রিয়াক্ট্যান্ট, আলাদা আলাদা ফিজিক্যাল স্টেট, এটা গ্যাসিয়াস, এটা সলিড। এই পার্টিকুলার রিয়াকশানটাকে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিডেরই আর একটা ইন্ডাস্ট্রিয়াল মেথড, সেটাকে বলা হয় কন্ট্যাক্ট প্রসেস, বা আমরা বাংলাতে বলি স্পর্শ পদ্ধতি। যে পদ্ধতিতে ইন্ডাস্ট্রিয়ালি সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, তার একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এই রিয়াকশান, যেখানে প্ল্যাটিনাম ব্যবহার করা হয় অনুঘটক হিসাবে। এছাড়া দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, আচ্ছা আমি কিন্তু রিয়াকশানগুলো ব্যালেন্স করছি না, এগুলো তোমরা ব্যালেন্স করে নিও। এক্ষেত্রে যখন আমরা অ্যামোনিয়া গ্যাস তৈরি করি ইন্ডাস্ট্রিয়ালি বাই হেবার্স প্রসেস, তখন আমরা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করি Fe, লোহার চূর্ণ, Fe ডাস্ট। তাহলে Fe সলিড, নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসিয়াস, আলাদা ফিজিক্যাল স্টেট, সুতরাং হেটেরোজিনিয়াস। এছাড়াও ধরা যাক নাইট্রিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, অসওয়াল্ড মেথডের একটা স্টেপে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে রিয়াকশান করানো হয়, আবারও বাতাস বা এয়ারের, এবং এই রিয়াকশানের মাধ্যমে তৈরি হয় NO গ্যাস, নাইট্রিক অক্সাইড এবং জল তৈরি হয়। এই পার্টিকুলার রিয়াকশানে, আচ্ছা এখানে ওটা গ্যাসিয়াস, অনেক হাই টেম্পারেচারে রিয়াকশান করানো হয়। তো প্ল্যাটিনাম সলিড ব্যবহার করা হয়, অথবা প্ল্যাটিনাম আর রোডিয়াম, এই সংকর ধাতু, এটাও অনেক সময় ব্যবহার করা হয়। তো যাই হোক, এরা গ্যাসিয়াস আর ক্যাটালিস্ট হচ্ছে সলিড। আর একটা ফোর্থ এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে H2O2 এর ডিকম্পোজিশন, হাইড্রোজেন পারঅক্সাইডের অ্যাকুয়াস সলিউশন, সেটা ডিকম্পোজ করছে মানে বিয়োজিত হচ্ছে, ভেঙে যাচ্ছে, গিয়ে জল তৈরি করছে, সিম্পলি জল লিকুইড, আর অক্সিজেন গ্যাস তৈরি করছে। এখানেও প্ল্যাটিনাম আমরা নিই, প্ল্যাটিনাম সলিড অনুঘটক হিসাবে। তাহলে দেখো সলিড আর রিয়াক্ট্যান্ট হচ্ছে অ্যাকুয়াস, আলাদা ফিজিক্যাল স্টেট, সুতরাং এগুলো সবই হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এর এক্সাম্পল। এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশান। আর আগেরটা আমি লিখতে ভুলে গেলাম, নামটা বললাম হয়তো, এটা হচ্ছে অসওয়াল্ডস মেথড, ঠিক আছে? স্পেলিংটা দেখবে, অসওয়াল্ডের পরে OST আছে একটা। আচ্ছা, এবার আমরা ক্যাটালিসিস বা ক্যাটালিস্ট সংক্রান্ত দু চারটে টার্ম জেনে নেব। প্রথমটা হচ্ছে অটো ক্যাটালিস্ট বা অটো ক্যাটালিসিস কথাটার মানে হচ্ছে স্বয়ং অনুঘটন। এবার অটো মানে এখানে কিন্তু ওই অটো রিক্সা না, অটো মানে একা একা নিজে নিজে। কি হয়, ভাবো একটা রিয়াকশান হচ্ছে, তো রিয়াক্ট্যান্ট থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট। এবার রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট সব মিলিয়ে হচ্ছে আমার সিস্টেম। এইবার এই রিয়াকশানের রেট যদি আমাকে বাড়াতে হয়, তাহলে বাইরে থেকে কোনো ক্যাটালিস্ট মেশাতে হবে। এই যে ক্যাটালিস্টটা আসছে বাইরে থেকে, ও হচ্ছে বাইরের লোক, থার্ড পার্টি। রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট এরা মিলিয়ে যে সিস্টেম তৈরি করছে, সেই সিস্টেমের পার্ট না, বাইরে থেকে আগত কেউ একজন। অনেক সময় এরকম হয় যে বাইরে থেকে কোনো আলাদা করে ক্যাটালিস্ট সিস্টেমে মেশাতে হয় না। রিয়াকশান হওয়ার পরে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্টগুলোর মধ্যেই কেউ একজন কী করে, ক্যাটালিস্টের মতন আচরণ করে এবং রিয়াকশান রেট বাড়িয়ে দেয়। এই ধরনের ঘটনাকে আমরা বলি, তখন আমরা বলি যে রিয়াকশানটার মধ্যে অটো ক্যাটালিসিস ঘটনা দেখা যাচ্ছে, এবং যে পার্টিকুলার প্রোডাক্টটা রিয়াকশানের রেট বাড়াচ্ছে তাকে আমরা বলি অটো ক্যাটালিস্ট বা স্বয়ং অনুঘটক। এবার এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। কেন? নিশ্চয়ই তোমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে পড়েছো যে যত সময় এগোয়, একটা রিয়াকশন শুরু হওয়ার পর থেকে যত সময় এগোচ্ছে, পার সেকেন্ডে কিন্তু রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা পার্শিয়াল প্রেশার ক্রমশ কমতে থাকে। এবার রেট ইকুয়াল টু মাইনাস DA/dt, এ যদি রিয়াক্ট্যান্ট হয়। সুতরাং যত সময় যায় কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কমতে থাকে এবং রেট অফ রিয়াকশান কমতে থাকে। অটো ক্যাটালিসিস হচ্ছে এমন একটা ফেনোমেনা যেখানে সময়ের সঙ্গে সঙ্গে রিয়াকশান রেট কমে না গিয়ে উল্টে বেড়ে যায়। কেন? কারণ যত বেশি বেশি করে প্রোডাক্ট তৈরি হবে, তারা তত বেশি রিয়াকশানটাকে ক্যাটালাইজ করবে এবং রিয়াকশান রেট বাড়াবে। খুব সোজা একটা বা খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে অক্সালিক অ্যাসিডের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিয়াকশান। এই পার্টিকুলার রিয়াকশানটা করানো হয় টাইট্রেশনের আকারে।
এবং এটা আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও আছে। কি হয়, একটা কনিক্যাল ফ্লাস্কে তোমার অক্সালিক অ্যাসিড নেওয়া হয় কালারলেস, আর বুরেটের মধ্যে বেগুনি কালারের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক যখন রিয়াকশানটা শুরু হয়, যখন আমরা বুরেটটাকে খুলে 1 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা KMnO4 যখন দেখি যে অক্সালিক অ্যাসিডের মধ্যে পড়লো, সঙ্গে সঙ্গে পুরো যে পাত্রটা, যে কনিক্যাল ফ্লাস্কে অক্সালিক অ্যাসিড ছিল তখন কালারলেস, পুরো পাত্রটা পুরো একদম বেগুনি কালার হয়ে গেল। মানে অনেকক্ষণ ঝাঁকানোর পরে কালারটা চলে গেল। মানেটা কি? মানে হচ্ছে যে মুহূর্তে 3-4 ফোঁটা ওখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আসলো অক্সালিক অ্যাসিডের সংস্পর্শে, আসা মাত্র ওরা রিয়াকশান করতে চাইছে না, রিয়াকশানের রেট খুব স্লো। রিয়াকশান করতে চাইছে না মানেই, এবং রিয়াকশান করতে চাইছে না বলেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে কালার, সেই কালারটা মানে ফেড হচ্ছে না, কালারটা ওই রকমই থেকে যাচ্ছে। কিছু 2-4 সেকেন্ড যাওয়ার পরে, একটু ঝাঁকানোর পরে রিয়াকশান হলো এবং পারম্যাঙ্গানেটের কালার চলে গেল, কালারলেস হয়ে গেল। অর্থাৎ পারম্যাঙ্গানেট এখানে বিজারিত হয়ে ম্যাঙ্গানাস সালফেট তৈরি করলো, MnSO4। এবার এই যে MnSO4 তৈরি হলো প্রোডাক্ট, এবার ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, রিয়াকশান রেট বাড়িয়ে দিচ্ছে। যেই রিয়াকশান রেট বাড়ালো, এইবার তুমি দেখবে যে এবার যখন ড্রপ ওয়াইজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিচে পড়বে সলিউশনে, অক্সালিক অ্যাসিড সলিউশনে, এইবার অক্সালিক অ্যাসিড সলিউশনে পড়া মাত্র পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা ফেড হয়ে গেল, কালার মানে ডিসকালার হয়ে গেল, কালারলেস হয়ে গেল সঙ্গে সঙ্গে। প্রথমে কি হচ্ছিল, প্রথমে কালারটা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছিল না, মানে রিয়াকশান হচ্ছিল না। এবার যেই MnSO4 তৈরি হয়ে গেছে খানিকটা, ও এবার রিয়াকশানটাকে ক্যাটালাইজ করছে, রিয়াকশান রেট বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এইবার রিয়াকশানটা খুব ফাস্ট হচ্ছে। এইবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে মুহূর্তে তার একটা ড্রপ এসে পড়লো অ্যাসিডের মধ্যে, সঙ্গে সঙ্গে রিয়াকশান হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমরা দেখি যে কালারটা চলে গেল। এইভাবে রিয়াকশানটা আস্তে আস্তে এগোয় এবং ফাইনালি একটা সময় আসার পরে, যখন এন্ড পয়েন্ট আসে টাইট্রেশনের, তখন আমরা দেখি যে একটা ফেইন্ট পিঙ্ক কালারের পার্মানেন্ট একটা কালার ওখানে পারসিস্ট করে আর কি। তো সেটাই আমি এখানে লিখেছি। আচ্ছা, আরও একটা এক্সাম্পল আমি আগে একটু বলে নিই যে ইন সাম রিয়াকশানস ওয়ান অফ দ্য প্রোডাক্টস অ্যাক্টস অ্যাজ ক্যাটালিস্ট। কোনো একটা প্রোডাক্ট ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অ্যান্ড দাস রেট অফ রিয়াকশান ইনক্রিজেস উইথ টাইম। রেট অফ রিয়াকশান সময়ের সাথে বেড়ে যায়, যেটা কিনা সাধারণ ঘটনার থেকে একটু আলাদা, উল্টো। ন্যাচারালি কি এমনি নর্মালি কী হয় যে যত সময় যায় রিয়াকশন রেট কমে। দিস ফেনোমেনা ইজ কল্ড অটো ক্যাটালিসিস, অ্যান্ড দ্যাট ভেরি প্রোডাক্ট, যে পার্টিকুলার প্রোডাক্টটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, ইজ কল্ড অটো ক্যাটালিস্ট। এক্সাম্পল দিয়েছি এখানে দেখো, অক্সালিক অ্যাসিড KMnO4, অ্যাসিড লাগে, অ্যাসিড মিডিয়ামে রিয়াকশনটা হয়। এই যে তৈরি হলো ম্যাঙ্গানাস সালফেট MnSO4, Mn2+, এখানে ঠিক আছে, Mn এর অক্সিজেন স্টেট 2+, ওটা কিন্তু অটো ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে এস্টারের, এটা মিথাইল অ্যাসিটেট, এস্টারের হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ। এখানে বাইরে থেকে আমি একটু আগেই বোধহয় এক্সাম্পল দিয়েছিলাম যখন আমরা ওই হোমোজেনিয়াস ক্যাটালিসিস পড়ছিলাম তখন, যে এখানে বাইরে থেকে সামান্য লঘু অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হয়, যেটা কিনা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এইবার রিয়াকশান যখন হচ্ছে, এখানে আমরা দেখছি যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে। এবার এই অ্যাসিটিক অ্যাসিড থেকেও তো H+ তৈরি হবে, যদিও অ্যাসিটিক অ্যাসিড আমরা জানি খুবই একটা মৃদু অ্যাসিড, তাই না, উইক অ্যাসিড। তো এখান থেকে তৈরি হওয়া H+ এর পরিমাণ খুবই কম, স্টিল H+ তৈরি তো হবে, এবং সেই H+, এই H+টার মতোই আবারও ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে অক্সালিক অ্যাসিড মলিকিউল অটো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। যদিও এখানে বাইরে থেকে ক্যাটালিস্ট মেশানো হয়, স্টিল প্রোডাক্টেরও একটা, দুটো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট, সেও অটো ক্যাটালিস্ট হিসেবেও কাজ করতে পারে। সেকেন্ডটা হচ্ছে ইনডিউসড ক্যাটালিসিস। ইনডিউসড করা মানে ইন্ডাকশানের বাংলা হচ্ছে আবেশ। তো ইনডিউস করা মানে কাউকে আবিষ্ট করা, মানে আকৃষ্ট করার মতন আর কি। একটা ছোটো এক্সাম্পল দিই, ধরো কোনো একদিন তোমাদের বন্ধুদের মধ্যে প্ল্যান হয়েছে যে তুমি এবং তোমার আরেকজন বন্ধু দুজন মিলে কোথাও একটা বেড়াতে যাবে। সেটা কোনো ফুটবল ম্যাচ দেখতে যাওয়া হতে পারে, কোথাও সিনেমা দেখতে যাওয়া হতে পারে। এইবার তোমার আর সামহাও ইচ্ছা করছে না যেতে, তুমি ডিসাইড করে নিয়েছো যে আমি আর যাবো না, কিন্তু তোমার যে বন্ধু সে যাবেই। তো সে তোমার বাড়িতে এসে তোমাকে অনেক রিকোয়েস্ট করছে, বোঝাচ্ছে, চল ভাই ঘুরে আসি, ভালো লাগবে, অমুক তমুক করে। তো তুমি তো যাবে না বলে ডিসাইড করেইছিলে। এবার ফাইনালি যেটা হলো, তোমার বন্ধু তোমাকে ইনফ্লুয়েন্স করে বা তোমাকে ম্যানেজ করলো, সামহাও রাজি করলো, এবং সেই কারণে তুমি তার সঙ্গে ফাইনালি গেলে। তাহলে পুরো ব্যাপারটা এরকম দাঁড়ালো যে তোমার সেই বন্ধুটি যদি শুধুমাত্রই ফোনে তোমাকে বলতো, হয়তো তুমি যেতে না, কিন্তু সে একেবারে তোমার বাড়িতে চলে এসে
মানে তোমাকে প্রায় জোর করে নিয়ে যাওয়ার একটা উপক্রম করলো, সেই কারণে তুমি রাজি হলে। এই ঘটনাই কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে অনেক সময় ঘটে। কোনো কেমিক্যাল রিয়াকশান নর্মালি একা একা সেই রিয়াকশান ঘটতে চায় না, কিন্তু অন্য কোনো রিয়াকশানের ইনফ্লুয়েন্সে এই পার্টিকুলার রিয়াকশানটাও ঘটে যায়। তখন আমরা বলি যে সেই অন্য রিয়াকশানটা এই পার্টিকুলার রিয়াকশানটাকে ইনডিউস করলো, যাতে করে রিয়াকশানটা হয়, আবিষ্ট করলো। খুব সোজা একটা এক্সাম্পল আছে। আচ্ছা, আগে এইটা একটু বলে নিই। ওয়েন ওয়ান রিয়াকশান ডাজ নট অকার ইন অর্ডিনারি কন্ডিশন, সাধারণ কন্ডিশনে রিয়াকশানটা হয় না, বাট ইট অকার্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যানাদার রিয়াকশান, অন্য একটা রিয়াকশানের ইনফ্লুয়েন্স করে এই রিয়াকশানটাকে ঘটিয়ে দেয়। দ্য ফেনোমেনা ইজ কল্ড ইনডিউসড ক্যাটালিসিস। যেমন ধরো এই যে এক্সাম্পলটা, এটা হচ্ছে সোডিয়াম সালফাইড, তোমরা নিশ্চয়ই জানো, Na2SO3 সোডিয়াম সালফাইড, ঠিক আছে? সালফাইড বানান কিন্তু PHITE, সালফাইড না, কিন্তু সালফাইড হলে S2- হয়। দিস ইজ সালফাইড। এগুলো নিশ্চয়ই তোমরা জানো, স্টিল আমি একবার বলে দিচ্ছি। আর এটা হচ্ছে সালফাইড SO3 2-। সালফাইড কী করে? অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে, মানে এর অক্সিডেশন হয়, জারণ হয়, Na2SO4 তৈরি হয়। খুব সুন্দর একটা রিয়াকশান, এটা অবশ্যই ঘটে যে কোনো অর্ডিনারি কন্ডিশনে। কিন্তু Na3ASO3 সোডিয়াম আর্সেনাইট, ঠিক আছে, বানানটা হচ্ছে আর্সেনাইট। সোডিয়াম আর্সেনাইটের একই রকম অক্সিজেনের সঙ্গে রিয়াকশানে সোডিয়াম আর্সেনেট তৈরি হয় না, এই রিয়াকশানটা হয় না, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস মেনশন করে দিই, দেখো এই যে আর্সেনাইট লিখলাম, তো অ্যাকচুয়ালি ASO3 তার মাথায় 3-, এটা হচ্ছে আর্সেনাইট আয়ন, ঠিক আছে? ASO3 তার মাথায় 3-, তাই জন্যই 3টে সোডিয়াম লেগেছে। আর ASO4 3-, এটা হচ্ছে আর্সেনেট, ঠিক আছে? ASO4 3-, তাই জন্য 3টে সোডিয়াম লেগেছে। তো এই যে সেকেন্ড রিয়াকশানটা, এই রিয়াকশানটা অর্ডিনারি কন্ডিশনে এই রিয়াকশানটা হয় না। কিন্তু তুমি যদি Na2SO3 এর সঙ্গে Na2ASO3 মানে সোডিয়াম আর্সেনাইডকে একসঙ্গে মিশিয়ে দাও এবং তারপরে অক্সিজেন চালনা করো, তাহলে Na2SO3 তো এমনি ও তো জারিত হয়ই, ও তো সোডিয়াম সালফেটে পরিণত হবেই। এখন দেখা যাচ্ছে যে সোডিয়াম আর্সেনাইড সেও সোডিয়াম আর্সেনেটে জারিত হয়ে যাচ্ছে, মানে এই রিয়াকশানটা এখন ঘটছে। তাহলে আমরা বলবো যে এই রিয়াকশানটাতে সোডিয়াম আর্সেনাইট অক্সিডাইজড হলো বা জারিত হলো, কেন? ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ সোডিয়াম সালফাইড। আমরা এই ধরনের রিয়াকশানকে বলবো যে এখানে সোডিয়াম সালফাইড হচ্ছে ইনডিউসড ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। ও কী করলো? এই সেকেন্ড রিয়াকশানটাকে ক্যাটালাইজ করে রিয়াকশানটাকে সম্পন্ন করালো, আদারওয়াইজ রিয়াকশানটা নর্মাল কন্ডিশনে হয় না। একই রকমভাবে দেখো এই সেকেন্ড এক্সাম্পলটা আমি যেহেতু অক্সালিক অ্যাসিড আর KMNO4 এর এক্সাম্পল একটু আগেই ব্যালেন্সড ইকুয়েশন দিলাম, তাই জন্য এখানে নর্মালি লিখেছি। অক্সালিক অ্যাসিডের সঙ্গে KMNO4 রিয়াকশন হয়, আমরা জানি। KMNO4 কী করে? KMNO4 কী হয়? বিজারিত হয়, রিডিউসড হয় ম্যাঙ্গানাস সালফেটে, আর অক্সালিক অ্যাসিড হচ্ছে অক্সিডাইজড হয়। তো এই রিয়াকশানটা হবে, সাধারণ কন্ডিশনে হয়। একই রকমভাবে কিন্তু অক্সালিক অ্যাসিড HgCl2 মার্কিউরিক ক্লোরাইডকে রিডিউস করতে পারে না। KMNO4কে রিডিউস করতে পারে, ম্যাঙ্গানাস সালফেট তৈরি হয়, কিন্তু মার্কিউরিক ক্লোরাইডকে রিডিউস করতে পারে না। এইবার যদি আমরা অক্সালিক অ্যাসিডের সঙ্গে এই দুজনকেই একসঙ্গে মিশিয়ে দিই, তাহলে দেখব যে KMNO4ও ম্যাঙ্গানাস সালফেটে বিজারিত হয়ে গেল, আবার HgCl2ও মানে এটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড, এটাও মার্কিউরাস ক্লোরাইডে বিজারিত হয়ে গেল, রিয়াকশানটা হবে। সুতরাং আমরা বলবো যে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কী করলো? এখানে HgCl2-র যে রিডাকশানটা সেইটাকে ক্যাটালাইজ করলো, অর্থাৎ ও হচ্ছে ইনডিউস ক্যাটালিস্ট হিসেবে কাজ করলো। নেক্সট টার্ম হচ্ছে ইনহিবিটর। ইনহিবিটর কথাটার বাংলা মানে হচ্ছে বাধক বা মন্দক। আচ্ছা, আগে মানে তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় এরকম পড়েছো যে ক্যাটালিস্ট দু রকমের, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট রিয়াকশনের রেট বাড়িয়ে দেয়, নেগেটিভ ক্যাটালিস্ট রিয়াকশনের রেট কমিয়ে দেয়। বর্তমানে এই পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট এই রকমভাবে দুটো আলাদা টার্ম ইউজ করা হয় না, আমরা শুধুই ক্যাটালিস্ট বলি। ক্যাটালিস্ট বললে আমরা আগে যাকে পজিটিভ ক্যাটালিস্ট বুঝতাম সেটাই, মানে যারা রিয়াকশনের রেট বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে।
রিয়াকশনের রেট যারা কমিয়ে দেয়, অর্থাৎ যাদেরকে আমরা আগে নেগেটিভ ক্যাটালিস্ট বলতাম, এখন তাদেরকে ইনহিবিটর বলা হয়, বাধক বা মন্দক বলা হয়। নেগেটিভ ক্যাটালিস্ট এই শব্দটা ব্যবহার করা হয় না। কেন করা হয় না? কারণ এরকমটা মনে করা হয় বা এরকমটা দেখা গেছে যে ক্যাটালিস্টগুলো মানে পজিটিভ ক্যাটালিস্টগুলো তারা যেভাবে রিয়াকশনের রেট বাড়ায়, মানে যে মেকানিজমে রিয়াকশনের রেট বাড়িয়ে দেয়, নেগেটিভ ক্যাটালিস্টগুলো সেই একইভাবে রিয়াকশনের রেট কমায় না। যেহেতু একইভাবে রিয়াকশনের রেট কমায় না, মানে ওদের কাজ করার পদ্ধতি আলাদা, সুতরাং ওদের কাজ করার পদ্ধতি পজিটিভ ক্যাটালিস্টদের মতন নয়, মানে ক্যাটালিস্টদের মতন নয়। তাই ওদের নামের সঙ্গে ক্যাটালিস্ট শব্দটা এখন মুছে দেওয়া হয়েছে। সেই কারণে ওদেরকে শুধুই বলা হয় ইনহিবিটর, অর্থাৎ যে সমস্ত পদার্থ কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের রেট কমিয়ে দেয় তারাই হচ্ছে ইনহিবিটর। এবার দেখো, সাবস্টেন্সেস হুইচ রিডিউসেস দ্য রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন ইজ কল্ড ইনহিবিটার্স। এবার আমি আরও একবার তোমাদেরকে মনে করাতে চাইছি, যে কটা এক্সাম্পল এখানে লিখছি বা আজকের ভিডিওতে আগে যে সমস্ত এক্সাম্পলগুলো লিখেছি, প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু তোমাদের অন্য যে কোনো চ্যাপ্টারে কিন্তু আবার ওগুলোকে পড়তে হবে। সুতরাং প্রত্যেকটা এক্সাম্পল মনে রাখাটা কিন্তু খুব দরকারি। তো প্রথম এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে জল এবং অক্সিজেন গ্যাস তৈরি করে। এইখানে যদি আমরা রিয়াকশন সিস্টেমে H3PO4 মানে ফসফরিক অ্যাসিড বা গ্লিসারল বা অ্যাসিটানিলাইড, তিনটের মধ্যে যে কোনো একটা যদি মিশিয়ে দিই, তাহলে কী হয়, রিয়াকশনের রেট অনেক স্লো হয়ে যায়। H2O2 এমনিতে এর স্টেবিলিটি খুব কম, খুব তাড়াতাড়ি ও বিয়োজিত হয়ে জল এবং অক্সিজেন তৈরি করে ফেলে। ফলে আমাদের H2O2কে সংরক্ষণ করার জন্য রিয়াকশানটা মানে এই বিয়োজন বিক্রিয়াটার রেটটা কমাতে হয়। সেই কারণে ওর সঙ্গে আইদার ফসফরিক অ্যাসিড অথবা গ্লিসারল অথবা অ্যাসিটানিলাইড মিশিয়ে রাখতে হয়। অনেক সময় আবার এই তিনটের বদলে গাঢ় সালফিউরিক অ্যাসিডও মেশানো হয়, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের থেকে ফসফরিক অ্যাসিডটা বেশি কার্যকরী, সেই জন্য আমরা এই তিনটেকে এখানে হাইলাইট করলাম। এবার এইগুলো মনে রাখতে হবে তোমাকে। ধরো এই দুটোর মধ্যে যে কোনো তুমি মনে করে রাখলে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড হচ্ছে H2O2 বিয়োজন বিক্রিয়াতে বা ডিকম্পোজিশন রিয়াকশানে এ হচ্ছে ইনহিবিটার, বাকিগুলো মনে রাখলে না। কিন্তু পরীক্ষাতে এমনই একটা কোয়েশ্চেন এলো যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস অ্যাজ ইনহিবিটার ইন ডিকম্পোজিশন অফ H2O2 বলে যে চারটে অপশান থাকলো, তার মধ্যে তিনটে হচ্ছে অপশান ইনকারেক্ট, আর কারেক্ট অপশানের মধ্যে গ্লিসারল বা অ্যাসিটানিলাইড লেখা আছে। তখন তোমার মনে হবে চারটেই ইনকারেক্ট, কোয়েশ্চেনটাই ভুল। সেই কারণে তিনটেই মনে রাখতে হবে। আচ্ছা, সোডিয়াম সালফাইড জারিত হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে, সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে। এই রিয়াকশানে যদি আমরা সিস্টেমে কিছু অ্যালকোহল মিশিয়ে রাখি, তাহলে রিয়াকশান রেট স্লো হয়ে যায়, অর্থাৎ অ্যালকোহল এখানে ইনহিবিটর হিসেবে কাজ করে। একই রকমভাবে বেনজালডিহাইড যখন জারিত হয়ে বেনজোইক অ্যাসিড তৈরি করে, সেইখানেও তার জারণটাকে রোধ করার জন্য, তার অক্সিজেনটাকে কমানোর জন্য ডাইফিনাইল অ্যামিন মেশানো হয়। ডাইফিনাইল অ্যামিন এখানে ইনহিবিটর হিসেবে কাজ করে। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, আমাদের ইউনিট 10 হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনস, সেইখানে এটা পড়তে হয় আমাদের। ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসলেই সঙ্গে সঙ্গে ফসজিন বলে একটা বিষাক্ত গ্যাস তৈরি করে। তো ক্লোরোফর্ম অনেক কাজকর্মে ব্যবহার করা হয় আর কি। তো তার সঙ্গে যদি বিষাক্ত কিছু মিশে থাকে তাহলে সমস্যা। সেই কারণে এর সঙ্গে মেশানো হয় ইথানল। ইথানল এখানে দুটো কাজ করে, এক তো হচ্ছে রিয়াকশানের রেটটাকে কমিয়ে দেয়, মানে ইনহিবিটর হিসেবে কাজ করে। আর সেকেন্ড যে ফাংশনটা, সেইটা আমাদের ওই ইউনিট 10-এর রেসপেক্টে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে ফসজিন গ্যাস তৈরি হচ্ছে, এই ফসজিন গ্যাস যেটুকু তৈরি হলো বিষাক্ত গ্যাস, তার সঙ্গে ইথানল রিয়াকশান করে এমন একটা কম্পাউন্ড তৈরি করে, ডাইইথাইল কার্বনেট বলে ওটাকে, সেটা হচ্ছে বিষাক্ত নয়। সুতরাং যদি কিছু পরিমাণ ক্লোরোফর্ম জারিত হয়ে বিষাক্ত ফসজিন তৈরি করেও থাকে, তাহলে সেই বিষাক্ত পদার্থটাকে এই ইথানল এসে কী করবে, ওকে নষ্ট করে দিচ্ছে, অন্য পদার্থে ওকে রূপান্তরিত করে দিচ্ছে। তো এইটা হচ্ছে ওর সেকেন্ড ফাংশন। প্রথম ফাংশন হচ্ছে ওর রিয়াকশন রেট কমানো, অর্থাৎ ইনহিবিটর হিসেবে কাজ করা। ফোর্থ টার্ম হচ্ছে প্রোমোটার, বাংলা হচ্ছে উদ্দীপক। প্রোমোটারগুলো হচ্ছে এমন পদার্থ যারা কেমিক্যাল রিয়াকশানে অংশ নেয়। এরা নিজেরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে না, কিন্তু ক্যাটালিস্টদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। মানে এদের প্রেজেন্সে ক্যাটালিস্টগুলো আরও ফাস্টার কাজ করে এবং রিয়াকশন রেট আরও বেশি করে বাড়িয়ে দেয়। এটাকে তুমি কম্পেয়ার করতে পারো, অনেক সময় এরকম হয় যে খেলার মাঠে কোনো প্লেয়ার নিজের সেরা খেলাটা বের করে আনতে পারছে না, তখন বাইরে থেকে কোচ বা তার যে দর্শকরা আছে তারা তাকে বাইরে থেকে যদি খুব এনকারেজ করে, তখন সে নিজের সেরাটা দিতে পারে। তো এই প্রমোটারদের কাজ হচ্ছে এরকম, যে অ্যাক্টিভেট করা, মেইন যে প্লেয়ার ক্যাটালিস্ট তাকে অ্যাক্টিভেট করা। আমরা এখানে লিখছি যে সাবস্টেন্সেস হুইচ themselves do not act as catalyst, যারা নিজেরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে না, বাট দেয়ার প্রেজেন্স, তাদের উপস্থিতি,
ইনক্রিজেস দ্য অ্যাক্টিভিটি অফ এ ক্যাটালিস্ট, ক্যাটালিস্টদের সক্রিয়তা বা অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়, আর কল্ড প্রমোটার্স। যেমন আমরা জানি যে হেবার প্রসেস যখন আমরা অ্যামোনিয়া তৈরি করি তখন আয়রন চূর্ণ, আয়রন ডাস্ট ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, সেইখানে মলিবডেনাম নেওয়া হয়, এটাও একটা সলিড। মলিবডেনাম কি করে এখানে প্রমোটার হিসেবে কাজ করে ও এই আয়রন ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। এই এমও হচ্ছে মলিবডেনাম। আচ্ছা, এইখানে একটা খুব কি বলবো, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন হয় আর কি, সেটা দেখো। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, এমনিতে বইতে তুমি খালি কাকে বলে আর একটা এক্সাম্পল পেয়ে যাবে, বইতে আর কিছু ডিটেল থাকে না, কিন্তু একটা এক্সাম্পল খুব সুন্দর হয় এখানে। তো সেটা কিরকম দেখো, আমি বলতে চাইছি যে এই যে পার্টিকুলার রিয়েকশনটা হচ্ছে, ধরো N2 আমি সংক্ষেপে লিখছি আর কি, N2 + 3H2 থেকে 2 অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এই রিয়েকশনের ধরো রেট অফ রিয়াকশন হচ্ছে R1, ঠিক আছে, এটা রিয়াকশন A। রিয়াকশন B, এই সেম রিয়াকশন হচ্ছে ইন প্রেজেন্স অফ Fe। আমি এই রিঅ্যাকট্যান্টের প্রোডাক্ট বারবার লিখছি না, ইন প্রেজেন্স অফ Fe R2। Fe হচ্ছে ক্যাটালিস্ট, তাহলে নিশ্চয়ই রেট অফ রিয়াকশন বেড়ে যাবে, তাহলে R2 কি হবে, এটা দেন এখন হবে। আচ্ছা, এইবার সেম রিয়াকশন ইন প্রেজেন্স অফ মলিবডেনাম কি হবে, যদি R3 রেট হয়, মলিবডেনাম প্রমোটার, তাহলে রিয়াকশন রেট আরো বাড়বে, মানে R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1 হবে তো? হবে না, এখানেই গন্ডগোল। এই যে মলিবডেনাম এ হচ্ছে কি বলবো আমরা, মলিবডেনাম হচ্ছে প্রমোটার, ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি ইনক্রিজ করে। এখানে তো রিঅ্যাকশনে ক্যাটালিস্টই নেই, তো কার অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, নিজে তো ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারবে না। ফলে যদি ক্যাটালিস্ট না থাকে, শুধু প্রমোটারের থাকা আর না থাকা সমান। কিন্তু আমরা যদি এই সেম রিঅ্যাকশন যদি আমরা Fe এবং মলিবডেনাম দুটোই একসঙ্গে মিশিয়ে দিই, এবং তখন যদি আমরা ভাবি যে রিঅ্যাকশন রেট R4 হয়েছে, এইবার আমরা বলতে পারবো যে মলিবডেনামের প্রেজেন্স Fe বা আয়রনের অ্যাক্টিভিটি বাড়াবে এবং রিঅ্যাকশন রেট বাড়বে। আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারবো যে রিঅ্যাকশন রেট হচ্ছে R4 সব থেকে বেশি যখন ক্যাটালিস্ট এবং প্রমোটার দুজনেই প্রেজেন্ট, তারপরে হচ্ছে যখন শুধু ক্যাটালিস্ট প্রেজেন্ট R2, তারপরে R1 এবং R3 প্রায় সমান, শুধুমাত্র প্রমোটারের প্রেজেন্স রিঅ্যাকশন রেট কিন্তু বাড়াতে পারবে না। তাহলে এই হচ্ছে ওভারঅল রেট। এবং এই যদি কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, এরকম চারটে রিঅ্যাকশন দেওয়া আছে, তাহলে কারেক্ট অর্ডার অফ রেট অফ রিঅ্যাকশন চারটে অপশন থাকলো, সুতরাং খুব ভালো একটা কোয়েশ্চেন কিন্তু হতে পারে। ফিফথ টার্ম এবং লাস্ট টার্ম ক্যাটালাইসিস সংক্রান্ত, সেটা হচ্ছে ক্যাটালাইটিক পয়জন, অর্থাৎ অনুঘটক বিষ। অনুঘটক বিষগুলো হচ্ছে প্রমোটারদের জাস্ট অপোজিট। প্রমোটাররা কী করে, ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, এরা ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। অনেক সময় আমাদের এরকম দরকার লাগে যে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি কমাতে হবে। যেমন ধরো খুব কমন একটা রিয়াকশন আমরা পড়ি অর্গানিক কেমিস্ট্রিতে, রোজেনবার্গ রিডাকশন। সেখানে আমরা কোনো অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা অ্যালডিহাইড বানাই। এবার সেখানে বেরিয়াম সালফেট ব্যবহার করা হয় ক্যাটালিস্ট পয়জন হিসাবে। কেন? কারণ রিয়াকশন রেটটাকে কমাতে হয় কিছু সময়ের জন্য, আদারওয়াইজ যে প্রোডাক্ট তৈরি হয় অ্যালডিহাইড, সে আবার ফার্দার বিজারিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই কারণে ক্যাটালিস্ট কি বলবো, প্রমোটার যেমন ব্যবহার করা হয়, তেমনি কখনো কখনো প্রয়োজনে ক্যাটালিস্ট পয়জনে ব্যবহার করা হয়। আমরা কি লিখছি এখানে দেখো, দিস সাবস্টেন্সেস ডিক্রিজেস দ্য অ্যাক্টিভিটি অফ এ ক্যাটালিস্ট। এবার এখানে দুটো এক্সাম্পল আমি দিচ্ছি। একটা হচ্ছে সেই হেবার প্রসেস, যেখানে Fe হচ্ছে ক্যাটালিস্ট, মলিবডেনাম হচ্ছে প্রমোটার, এবং H2S বা CO গ্যাস যদি মেশানো হয় তাহলে তারা এই ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি একটু কমিয়ে দেয়। তো তারা হচ্ছে এখানে ক্যাটালাইটিক পয়জন বা ক্যাটালিস্ট পয়জন বা অনুঘটক বিষ। একই রকমভাবে এটা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড তৈরি করার যে রিয়াকশন, SO2 বাতাসের অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলে SO3 তৈরি হচ্ছে। এইখানে আমরা প্ল্যাটিনাম ব্যবহার করি ক্যাটালিস্ট হিসাবে, প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম অ্যাসবেস্টস। সেখানে আমরা যদি খানিকটা আর্সেনিয়াস অক্সাইড মিশিয়ে দিই AS2O3, ও কী করে, এই প্ল্যাটিনাম অ্যাসবেস্টস বা প্ল্যাটিনামের যে অ্যাক্টিভিটি সেটা কমিয়ে দেয়, অর্থাৎ ক্যাটালাইটিক পয়জন হিসেবে কাজ করে। এবার এইখানেও আমি ঠিক আগে যেরকম করলাম প্রমোটারের যে এক্সাম্পলটা দেখালাম, সেই রকমভাবে আমি এখানেও একটা কোয়েশ্চেন, সুন্দর একটা কোয়েশ্চেন আমরা সেট করতে পারি। যেমন ধরো হচ্ছে এই পার্টিকুলার রিয়াকশানটাই N2 + 3H2 থেকে 2 অ্যামোনিয়া তৈরি হচ্ছে হেবার প্রসেসে। তো ধরো এমনি রিয়াকশান হচ্ছে R1, ক্যাটালিস্ট কিছু নেই,
এবার সেকেন্ড টাইম যখন রিয়াকশান হচ্ছে ক্যাটালিস্ট আছে তখন R2। এবার থার্ড টাইম যখন রিয়াকশান হচ্ছে FeO আছে, MO আছে, তখন ধরো R3। ফোর্থ টাইম রিয়াকশান হচ্ছে তখন Fe আছে, Fe আছে এবং তার সঙ্গে ধরো H2S আছে। তাহলে R4। তাহলে আমাদের কাজ হচ্ছে আবারও আগেরটার মতোই চারটে যে রেট কম্পেয়ার করা। প্রথম কথা হচ্ছে এখানে উইদাউট ক্যাটালিস্ট নর্মাল রিয়াকশান হচ্ছে, যখনই আমি ক্যাটালিস্ট ইউজ করলাম রিয়াকশান রেট বেড়ে গেল। ক্যাটালিস্ট প্লাস প্রোমোটার রিয়াকশান রেট আরও বেড়ে গেল। এবার ক্যাটালিস্ট প্লাস ক্যাটালাইটিক পয়জন, তাহলে ক্যাটালিটিক পয়জন কী করবে? রিয়াকশান রেট কমাবে। প্রথম কথা তো হচ্ছে যে R3 সব থেকে বেশি আমরা বুঝতে পারছি, যেখানে ক্যাটালিস্টও আছে প্রোমোটারও আছে। শুধু ক্যাটালিস্টের রিয়াকশান রেট, শুধু ক্যাটালিস্ট থাকাকালীন রিয়াকশান রেট এরটার থেকে একটু কম হবে। এবার যখন ক্যাটালিস্টের সঙ্গে একটুখানি আমি মিশিয়ে দিয়েছি পয়জন, তখন রিয়াকশান রেট একটু কমে যাবে, কিন্তু স্টিল ক্যাটালিস্ট ইউজ না করার থেকে তার থেকে বেশি রেট থাকবে অবশ্যই। তাহলে R4 এখানে থাকবে। আর ফাইনালি যখন আমি ক্যাটালিস্ট ব্যবহার করছি না তখন রিয়াকশান রেটটা সব থেকে কম হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা বলার সঙ্গে সঙ্গে আমি দেখো এখানে আরও একটা জিনিস আমরা গেস করতে পারি, সেটা হচ্ছে যে ধরো প্রথম কথা হচ্ছে ক্যাটালিস্ট ছাড়া রিয়াকশান হচ্ছে, ক্যাটালিস্ট দিয়ে রিয়াকশান হচ্ছে, ক্যাটালিস্ট প্লাস প্রোমোটার, ক্যাটালিস্ট প্লাস ক্যাটালাইটিক পয়জন, আর ফাইনালি ইনহিবিটার দিয়ে রিয়াকশান হচ্ছে। তাহলে এই সব কটা কেসে রিয়াকশান রেট যদি আমরা কম্পেয়ার করি, আমি এটা মুছে নিই একটু। দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ইনহিবিটার ব্যবহার করি, ইনহিবিটার মানে যে রিয়াকশান রেট কমিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে রিয়াকশান রেট সব থেকে কম হবে। ধরো আমরা এইখানে একটা এটা হচ্ছে রিয়াকশানের রেট বাড়ছে এইদিকে, তাহলে ইনহিবিটারের যা লেভেল থাকবে তার থেকে হায়ার লেভেলে থাকবে হচ্ছে এটা নেগেটিভ ক্যাটালিস্ট, তার থেকে বেশি রেটে রিয়াকশান দেবে কে? যদি আমরা ক্যাটালিস্টে কিছু ব্যবহার না করি, আমরা লিখছি উইদাউট ক্যাটালিস্ট। আমি আরও কতগুলো লাইন বানাচ্ছি। তাহলে উইদাউট ক্যাটালিস্ট, তারপরে ক্যাটালিস্ট, তাহলে আমি এখানে লিখছি ক্যাটালিস্ট, ঠিক আছে, উইথ ক্যাটালিস্ট লিখি, উইথ ক্যাটালিস্ট। দেখো আমি আরেকটা লাইন করছি, এখানে আমি লিখছি উইথ ক্যাটালিস্ট প্লাস প্রোমোটার। ক্যাটালিস্ট আর প্রোমোটার একসঙ্গে থাকলে সব থেকে রিয়াকশান রেট বেশি হবে, রেট সব থেকে বেশি ওপরে। তারপরে হচ্ছে ক্যাটালিস্ট, আর ক্যাটালিস্টের সঙ্গে যদি আমি একটু পয়জন মিশিয়ে দিই, ক্যাটালাইটিক পয়জন, রিয়াকশান রেট কমে যাবে। তাহলে সেইটা থাকবে এইখানে উইথ ক্যাটালিস্ট প্লাস পয়জন। ঠিক আছে? এই হচ্ছে রিয়াকশান রেটের অর্ডার। এইখান থেকে একটা সুন্দর কোয়েশ্চেন আসতে পারে যে একটা রিয়াকশান ঘটানো হচ্ছে বিভিন্ন কন্ডিশনে, একবার ইনহিবিটর ব্যবহার করে, একবার ক্যাটালিস্ট ছাড়া, একবার ক্যাটালিস্ট ব্যবহার করে, একবার ক্যাটালিস্টের সঙ্গে প্রোমোটার আছে, একবার ক্যাটালিস্টের সঙ্গে ক্যাটালাইটিক পয়জন আছে। এইবার ওভারঅল রিয়াকশান রেটের অর্ডারটা বলো। তাহলে সব থেকে কম হয়ে গেল ইনহিবিটর, সব থেকে বেশি হয়ে গেল প্রোমোটার। তাহলে এই অর্ডারটা নিশ্চয়ই বোঝানো যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখা খুব কঠিন কিছু নয়, কিন্তু আমরা যে কটা কনসেপ্ট এতক্ষণ ধরে জানলাম জাস্ট সেইগুলোর অ্যাপ্লিকেশান। এবার এই অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড পার্টটাই হচ্ছে নিট বা যেই মেন অ্যাডভান্স পরীক্ষার হচ্ছে পার্ট। একটা সাদামাটা একটা টপিক ক্যাটালাইসিস, সেইখান থেকেও এই রকম কোয়েশ্চেন কিন্তু করতেই পারে। সুতরাং অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড যে কোয়েশ্চেন সেইগুলোকে মানে তোমাকে ভাবতে হবে আর কি, যে কীভাবে এগুলো হচ্ছে। এবার এই টাইপের কোয়েশ্চেন তুমি নিশ্চয়ই প্র্যাকটিস বইতে পাবে, সেখান থেকে প্র্যাকটিস করো, তাহলে কনসেপ্টগুলো আরেকটু বেটার হবে। এরপর হচ্ছে আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালিস্ট, অনুঘটকের বৈশিষ্ট্য। প্রথমটা হচ্ছে যে এটা ডেফিনেশনের মধ্যেই ছিল, ইট রিমেইনস আনচেঞ্জড ইন মাস অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন অফ আফটার কমপ্লিশন অফ রিয়াকশান। রিয়াকশান শেষ হওয়ার পরে এর মাস, কেমিক্যাল কম্পোজিশন একই রকম থাকে, আনচেঞ্জড, বাট ইটস অ্যাপিয়ারেন্স মে চেঞ্জ। অনেক সময় এরকম আমরা কোনো ক্রিস্টালাইন পদার্থ নিলাম ক্যাটালিস্ট হিসেবে, সলিড, রিয়াকশান শেষ হওয়ার পরে যখন পেলাম সেটাকে, মাস আনচেঞ্জড, তারপরে কেমিক্যাল কম্পোজিশন আনচেঞ্জড,
কিন্তু দেখা গেল যে সেই ক্রিস্টালাইনটা অ্যামরফাস হয়ে গেছে, অনিয়তাকার হয়ে গেছে। এইরকম কিছু চেঞ্জেস মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে হতে পারে। 2 নম্বর হচ্ছে ক্যাটালিস্ট নেভার স্টার্টস আ রিয়াকশন। ক্যাটালিস্ট কোনো রিয়াকশন শুরু করতে পারে না। কী করে? ইট অনলি ইনক্রিজেস রেট অফ রিয়াকশন। ও শুধু রেট অফ রিয়াকশনকে ইনক্রিজ করতে পারে। থার্ড হচ্ছে আ লিটল অ্যামাউন্ট অফ ক্যাটালিস্ট ইজ সাফিসিয়েন্ট টু ক্যাটালাইজ আ রিয়াকশন। একটা রিয়াকশনকে ক্যাটালাইজ করার জন্য, রিয়াকশন রেট বাড়ানোর জন্য ক্যাটালিস্টের খুব অল্প পরিমাণই যথেষ্ট, অনেকটা পরিমাণ দেওয়ার দরকার লাগে না। ইট ক্যানট চেঞ্জ ডেল্টা জি, তো ফ্রি এনার্জি চেঞ্জ, ডেল্টা এইচ এনথ্যালপি চেঞ্জ অ্যান্ড ডেল্টা এস এন্ট্রপি চেঞ্জ অফ এ রিয়াকশন, যেটা আমরা আমাদের ডেফিনিশনের সেকেন্ড ডেফিনিশনে বলছিলাম যে কোনো থার্মোডাইনামিক বা এনার্জেটিক্সকে চেঞ্জ করতে পারে না। কেন পারে না? কারণ এগুলো স্টেট ফাংশন। তাই স্টেট ফাংশন তো খালি ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। কীভাবে রিয়াকশান হলো, কোন পাথে রিয়াকশান গেল, ক্যাটালিস্ট আছে ক্যাটালিস্ট নেই, ডিপেন্ডই করে না। তাই জন্য এনার্জেটিক্সকে ক্যাটালিস্ট কিছু এফেক্ট করতে পারে না। ফিফথ পয়েন্ট হচ্ছে দেখো, ইট ক্যানট চেঞ্জ ইকুইলিব্রিয়াম স্টেট অফ এ রিভার্সিবল রিয়াকশান। কোনো রিভার্সিবল মানে উপমুখী বিক্রিয়ার ইকুইলিব্রিয়াম স্টেটকেও চেঞ্জ করতে পারে না। বাট ইট অনলি রিডিউসেস দ্য টাইম রিকোয়ার্ড টু অ্যাটেইন ইকুইলিব্রিয়াম স্টেট। এই কথাটার মানে কি? মানে কোনো একটা রিয়াকশন ধরো ইকুইলিব্রিয়ামে আছে, সেই অবস্থায় ক্যাটালিস্টের ওখানে কোনো ফাংশন নেই, ক্যাটালিস্ট কোনো কাজ করতে পারবে না। কিন্তু যতক্ষণ একটা রিয়াকশন যখন শুরু হলো, শুরু হওয়ার পরে ইকুইলিব্রিয়াম স্টেট পর্যন্ত যেতে কতটা সময় লাগছে, সেই সময়টাকে কমিয়ে আনতে পারে ক্যাটালিস্ট। কিভাবে? রিয়াকশান রেট বাড়িয়ে। তাহলে রিয়াকশান রেট বাড়িয়ে ক্যাটালিস্ট রিয়াকশানটাকে ইকুইলিব্রিয়াম পর্যন্ত পৌঁছলো। এইবার যেই রিয়াকশানটা ইকুইলিব্রিয়ামে চলে গেল, এইবার ক্যাটালিস্টের আর কোনো ফাংশন নেই, ইকুইলিব্রিয়াম স্টেটটাকে ক্যাটালিস্ট আর চেঞ্জ করতে পারছে না। এইটাকে আমি আরেকটু এক্সটেন্ড করার জন্য আরেকটা পয়েন্ট লিখলাম, ইট ক্যানট চেঞ্জ দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানটাকে, ভ্যালুটাকে চেঞ্জ করতে পারে না। আমরা লা সাতোলিয়ার প্রিন্সিপাল পড়েছিলাম, ইকুইলিব্রিয়াম স্টেট কীভাবে ব্যাহত হয় আর কি। প্রেশার, টেম্পারেচার, ইনার্ট গ্যাস, এই সমস্ত এসে একটা ইকুইলিব্রিয়াম স্টেটকে চেঞ্জ করতে পারে, ইকুইলিব্রিয়াম শিফট করে যায় বাঁ দিকে বা ডান দিকে। এবার সেটার মানেই হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া। সেইটা করতে পারে না কে? ক্যাটালিস্ট। কেন পারে না? কারণ ক্যাটালিস্ট দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করতে পারে না, কিন্তু ও তো রিয়াকশান রেটকে বাড়াতে পারে। সুতরাং যদি কোনো রিয়াকশান যদি রিভার্সিবল হয়, উভমুখী হয়, তাহলে ফরওয়ার্ড রিয়াকশানের রেটকেও বাড়িয়ে দেয়, ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেটকেও বাড়িয়ে দেয় অ্যাট দ্য সেম এক্সটেন্ট, একই হারে বাড়িয়ে দেয়। ঠিক যে হারে ফরওয়ার্ড রিয়াকশানের রেট বাড়ায়, একই হারে ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট বাড়ায়। ফলে আমরা এই যে ইকুয়েশনটা আমরা জানি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হচ্ছে KF, মানে ফরওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্ট। এই রেশিওটাকেই তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে। কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু KF বাই KB। এই কেগুলো হচ্ছে রেট কনস্ট্যান্ট। তাহলে ও এই ফরওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্টটাকেও বাড়াচ্ছে, ব্যাকওয়ার্ড রিয়াকশান রেট কনস্ট্যান্টটাকেও বাড়াচ্ছে টু দ্য সেম এক্সটেন্ট। একই হারে যদি বাড়ায় তাহলে এই রেশিওটা তো পাল্টাবে না, রেশিওটা সেম থাকবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু সেম থাকবে। তাই জন্য বলছি আমরা যে ইট ক্যানট চেঞ্জ দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। হোয়ারঅ্যাজ এখানে আরেকটা কথা বলতে পারি আমি, সেটা হচ্ছে যে টেম্পারেচার বাড়ালে কি হয়? আমরা জানি টেম্পারেচার বাড়ালে যদি এন্ডোথার্মিক রিয়াকশান হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শিফট করে ডান দিকে, মানে ফরওয়ার্ড রিয়াকশানের রেট বেড়ে যায়। এন্ডোথার্মিক রিয়াকশানে, ইকুইলিব্রিয়াম থাকাকালীন রিয়াকশানে যদি আমরা টেম্পারেচার বাড়াই, ফরওয়ার্ড রিয়াকশানের রেট বাড়ে। এক্সোথার্মিকের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট বাড়ে। এটা কেন হয়? এর কারণ হচ্ছে দেখো, এই যে কে ইকুইলিব্রিয়াম মানে আমি বললাম যে কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড। এবার টেম্পারেচার বাড়ালে কি হয়? অ্যাকর্ডিং টু আরহেনিয়াস ইকুয়েশন, কেমিক্যাল কাইনেটিক্স আমরা পড়েছি, টেম্পারেচার বাড়লে রেট কনস্ট্যান্ট বেড়ে যাবে, কে ইকুয়াল টু AE⁻⁻ তাহলে এই ফরওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্টও বাড়বে, ব্যাকওয়ার্ডেরও বাড়বে। এবার যদি এন্ডোথার্মিক হয় তাহলে ফরওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্টটা বেশি করে বেড়ে যায়। তাহলে এটাও বাড়ছে, এটাও বাড়ছে, কিন্তু KF এর বৃদ্ধিটা যদি বেশি হয় তাহলে ফাইনালি রেশিওর ভ্যালুটা বেড়ে গেল। সুতরাং কে ইকুইলিব্রিয়াম বেড়ে গেল, অর্থাৎ ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করলো, মানে
ফরওয়ার্ড রিয়াকশনের রেট বেড়ে গেল। এটা হয় এন্ডোথার্মিকের ক্ষেত্রে। আর এক্সোথার্মিকের ক্ষেত্রে কি হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা বেশি করে বেড়ে যায়, তার ফলে এই রেশিওটা কমে যায় এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কমে গিয়ে রিয়াকশান বাঁ দিকে শিফট করে, ইকুইলিব্রিয়াম অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি করে হয়। যদি তোমরা এই যা যা বলছি আমি, এইগুলো যদি আগের চ্যাপ্টারের জিনিসপত্রগুলো যদি মনে হয় যে আবছা আবছা মনে আছে, পুরোটা মনে নেই, তাহলে এক্ষুনি তোমরা আমি যে আরহেনিয়াস ইকুয়েশনের যে রিয়াকশান পড়েছিলাম সেখানে ক্যাটালিস্ট বলে একটা আলাদা ভিডিও ছিল, সেইটা দেখবে। এবং অবশ্যই তোমরা ক্লাস 11-এ যখন লাস আতলিয়ার প্রিন্সিপাল পড়েছো সেই ভিডিও দুটো দেখে নাও একসঙ্গে। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের সব জিনিসগুলোই তো একসঙ্গে আমাদের পড়তে হয় না, প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার রিলেটেড থাকে। তো এটা না যে ক্যাটালিস্ট মানে শুধু এটা এখানে পড়ে এখানে থামিয়ে দিলাম, এটার সঙ্গে ওটাকে রিলেট করতে হবে, ওটার সঙ্গে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে রিলেট করতে হবে, তখন গিয়ে আমার পড়াটা পুরো কী হবে, কমপ্লিট হবে আর কি। সুতরাং এই কটা পয়েন্ট এখন কপি করো। দেখো, প্রথম 6টা পয়েন্ট আমরা দেখলাম, ক্যাটালিস্ট রিয়াকশান শুরু করতে পারে না, ডেল্টা এইচ, ডেল্টা জি, ডেল্টা এস এদের ভ্যালু চেঞ্জ করতে পারে না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করতে পারে না। তাহলে ও করেটা কি আসলে? ক্যাটালিস্ট কী করে, রিয়াকশান মেকানিজমটাকে চেঞ্জ করে দেয়। Catalyst changes the reaction mechanism. It provides an alternate path, একটা অন্যভাবে রিয়াকশানটাকে ঘটায়, alternate path of reaction in which threshold energy of the reaction and hence activation energy of the reactants decreases and hence rate of reaction increases. কী করে ক্যাটালিস্ট? রিয়াকশানের থ্রেশহোল্ড এনার্জিকে কমিয়ে দেয়, ফলে রিয়াক্ট্যান্টগুলোর অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়, এবং অ্যাক্টিভেশন এনার্জি যদি কমে তাহলে রেট অফ রিয়াকশান বেড়ে যাবে। দেখো, আমরা আরহেনিয়াস ইকুয়েশন পড়েছিলাম, কে ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। এখন এই যে ইএ অ্যাক্টিভেশন এনার্জি যদি কমে যায়, এটা যদি কমে যায় তাহলে এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশের ভ্যালু কমে যাবে, সামনে মাইনাস সাইন আছে মানে বেড়ে যাবে। সুতরাং এই পুরোটা যদি বেড়ে যায় তার মানে কেটাও বেড়ে যাবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলে আমরা লিখছি যে যদি অ্যাক্টিভেশন এনার্জি কমে যায় তাহলে কে বেড়ে যাবে। এবার এই কেটা আমার যদি রিভার্সিবল হয় তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশানেরই কেটা বেড়ে যাবে। একটা এরকম গ্রাফ আমরা করেছিলাম কেমিক্যাল কাইনেটিক্সে, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, যে এদিকে রিয়াকশান কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে এনার্জি। আমরা প্লট করেছিলাম, এটা ধরো রিয়াক্ট্যান্টের কোয়েশনটা মুছছি একটু। রিয়াক্ট্যান্ট এটা ধরো প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের এই হচ্ছে এনার্জি লেভেল। এখন রিয়াকশানটা ধরো এরকম হচ্ছিল, এই যদি রিয়াকশান ছিল তাহলে আমরা বলবো যে এই যে এনার্জিটা, এই যে লেভেল, এই যে পাহাড়ের যে চূড়াটা, দিস ইজ থ্রেশহোল্ড এনার্জি, মানে এই পাহাড় টপকাতে হবে রিয়াকশান যদি হতে হয়। এবং রিয়াক্ট্যান্টের যে অ্যাভারেজ এনার্জি, সেইখান থেকে থ্রেশহোল্ড এনার্জিটা যা ডিফারেন্স, সেইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশান। এবার ক্যাটালিস্ট এসে কী করলো, রিয়াকশানটার থ্রেশহোল্ড এনার্জি কমিয়ে দিল, থ্রেশহোল্ড এনার্জি একটু কমিয়ে দিল। থ্রেশহোল্ড এনার্জি যদি কমিয়ে দেয় তাহলে এখন এই যে লেভেলটা দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখন এইখান থেকে শুরু করে, এই রিয়াক্ট্যান্টের এই লেভেল থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এখন আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। ফলে এই এতটুকু ভ্যালু কমে গেল, অ্যাক্টিভেশন এনার্জির এতটুকু ভ্যালু কমে গেল। যেই অ্যাক্টিভেশন এনার্জি কমে গেল, এখন এই পাহাড় টপকানো আগের থেকে সহজ হয়ে গেল, ফলে রিয়াকশান রেট বেড়ে গেল। আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে বলতে পারি যে এইটা হচ্ছে ক্যাটালিস্ট ছাড়া এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশানের এনার্জি অফ অ্যাক্টিভেশন অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান, এটা ফরওয়ার্ড রিয়াকশান উইদাউট ক্যাটালিস্ট। আর উইথ ক্যাটালিস্ট হলে সেক্ষেত্রে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও তখন এইটুকু হয়ে যাবে উইথ ক্যাটালিস্ট, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশানও রেট বেড়ে যাবে। মানে আমি বলতে চাইছি যে এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে যেটা উইথ ক্যাটালিস্ট আর এই যে উইদাউট ক্যাটালিস্ট যা ডিফারেন্স, ফরওয়ার্ডের ক্ষেত্রেও উইথ ক্যাটালিস্ট এবং উইদাউট ক্যাটালিস্ট
একই ডিফারেন্স। দেখো গ্রাফটা দেখলে তুমি বুঝতে পারবে, এইটুকু ডিফারেন্স আমি বললাম যে এই যে উইথ ক্যাটালিস্ট এইটুকু আর উইদাউট ক্যাটালিস্ট এতটা ছিল ফরওয়ার্ড রিয়াকশানের, তাহলে এইটুকু হচ্ছে ডিফারেন্স। এইটুকু ডিফারেন্সই আমি এইখানে দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে। সেই কারণেই আমরা বলি যে ফরওয়ার্ড রিয়াকশানের রেট যতটা বাড়িয়ে দেয় ক্যাটালিস্ট, ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেটটাও ততটাই বাড়িয়ে দেয়। তাই জন্য ফাইনালি কী হয়, যদি মানে রিভার্সিবল রিয়াকশান হয়, তাহলে আমরা বলি যে কে এফ এবং কে বির ভ্যালু সেম এক্সটেন্টে বাড়ছে। তাই জন্য কে ই কিউ আলটিমেটলি হচ্ছে ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ক্যাটালিস্টগুলোর একটা বিশেষ ধর্ম হচ্ছে সিলেক্টিভিটি। আমরা বলি যে সিলেক্টিভিটি অফ ক্যাটালিস্ট, মানে ক্যাটালিস্ট কোন রিয়াকশানটা করে কোন প্রোডাক্ট তৈরি করবে সেটা ও খুব সিলেক্টিভলি চুজ করতে পারে। আমরা বলছি যে ইট ইজ দ্য এবিলিটি অফ এ ক্যাটালিস্টের ক্ষমতা টু ডাইরেক্ট দ্য রিয়াকশান ইন এ স্পেসিফিক পাথ, মানে রিয়াকশানটাকে একটা নির্দিষ্ট পথে পরিচালনা করা, টু ইল্ড আ স্পেসিফিক প্রোডাক্ট, যাতে করে আমি একটা নির্দিষ্ট প্রোডাক্ট পাই। যেমন ধরো ইথানল, এটা একটা রিয়াক্ট্যান্ট, এর সঙ্গে যখন আমরা অ্যালুমিনাকে যখন আমরা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করি, তখন অ্যালুমিনা এমনভাবে রিয়াকশানটাকে পরিচালনা করে যাতে আমরা প্রোডাক্ট হিসেবে কেবলমাত্রই ইথিলিন পেতে পারি, স্পেসিফিক প্রোডাক্ট। কিন্তু ওই একই রিয়াক্ট্যান্টের সঙ্গে যখন কপারের রিয়াকশান করানো হয়, ডিহাইড্রোজেনেশন বলে রিয়াকশানটাকে, কপার তখন রিয়াকশানটাকে এমনভাবে ক্যাটালাইজ করে, এমনভাবে নির্দিষ্ট একটা পথে পরিচালনা করে যাতে করে আমরা অ্যালকিন না পেয়ে তার পরিবর্তে পাই অ্যাসিটালডিহাইড, একটা অ্যালডিহাইড। অর্থাৎ সেম রিয়েজেন্টের সঙ্গে দুটো আলাদা ক্যাটালিস্ট দুটো নির্দিষ্ট স্পেসিফিক প্রোডাক্ট তৈরি করছে। এটাই হচ্ছে ক্যাটালিস্টদের একটা খুব বিশেষ আর কি বৈশিষ্ট্য। যেমন ধরো কার্বন মনোক্সাইড গ্যাসের সঙ্গে যদি আমরা হাইড্রোজেন গ্যাসের রিয়াকশন করাই, তিনটে আলাদা আলাদা ক্যাটালিস্ট, একবার নিকেল, একবার কপার, একবার কপারের সঙ্গে জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডের মিক্সচার, তিনবার আমরা দেখছি তিনটে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হচ্ছে, আলাদা আলাদা সেট অফ প্রোডাক্ট তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে ক্যাটালিস্টের সিলেক্টিভিটি। তাহলে এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকের ভিডিওটা বেশ লেংদি হলো, তবে ক্যাটালিস্টের বাকি পোর্শনটুকু সম্ভবত পরের ভিডিওতে আমি কমপ্লিট করতে পারবো, দেখা যাক। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো একটা, আর প্লিজ ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সাথে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিওতে ক্যাটালিস্টের সেকেন্ড পার্ট নিয়ে। টাটা।